सेकेंड वीडियो एक्स स्क्वायर प्लस एक्स समान शून्य द्विघात समीकरणे बीजद्वय एदिके देख एक्स स्क्वायर प्लस एक्स प्लस वन समान शून्य द्विघात समीकरणेर बीजद्वय এখানে শূন্যস্থান মনে করা আছে, এখানে বীজদ্বয় ড্যাশ দেওয়া আছে, কি হবে মানে বাস্তব না অবাস্তব এইটাই জানতে চাইছে। কি করবি, বীজদ্বয় বাস্তব না অবাস্তব, বাস্তব না অবাস্তব সেটা আমাকে নিরূপকটা প্রথমে বার করতে হবে। কি করতে হবে, নিরূপকটা বার করতে হবে। এই যে দ্বিঘাত সমীকরণটা আছে এটা আসলে 1x স্কোয়ার প্লাস 1x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে নিরূপকটা কত হচ্ছে, নিরূপক সমান আওয়াজ তুলে জানা, নিরূপক সমান কত, নিরূপক দ্বিঘাত সমীকরণ নিরূপক বের করার সূত্রটা কি বলো, বি স্কোয়ার মাইনাস 4ac। নিরূপক সমান কি, বি মানে কি, বি মানে এক্স এর সহগ, এ মানে কি এক্স স্কোয়ারের সহগ, এদিকে তাকা, আর সি মানে কত, এক্স বর্জিত পদ। তাহলে বলো আরে মরা এক্স -3, দিস ইজ লেস দেন 0। -1টা তো শূন্য, শূন্য থেকে ছোট, তাহলে এখানে বীজদ্বয় কি হবে, হ্যাঁ অবাস্তব, ও বয়াকার দন্ত সয়তয় ব, অবাস্তব। एक्स क्यूब वाई एक्स स्क्वायर वाई 2 नम्बर क्वेश्चन, एक्स क्यूब वाई एक्स स्क्वायर वाई स्क्वायर एवं एक्स वाई क्यूब एरा क्रमिक समानुपातिभुक्त, एरा क्रमिक समानुपातिभुक्त। एक्स क्यूब वाई एक्स स्क्वायर वाई स्क्वायर एवं एक्स वाई क्यूब एरा क्रमिक समानुपातिभुक्त। कतटा ठीक ना भूल? अच्छा এখানে এরা ড্যাশ করে দিচ্ছি, এরা ড্যাশ মানে এরা কীরকম, এরা ক্রমিক সমানুপাতিভুক্ত হবে। দেখ মাঝেরটার স্কোয়ার করলে কত, মাঝেরটার স্কোয়ার কত, মধ্য পদ তার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার কত হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4, আর প্রথম গুণন তৃতীয় সমান কত হচ্ছে এক্স কিউব ওয়াই ইন্টু এক্স ওয়াই কিউব। দেখতো কত হয় গুণ করলে, এক্স কিউব আর এক্স গুণ করলে কত এক্স টু দি পাওয়ার 4, আর ওয়াই আর ওয়াই কিউব গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এখানে কী হবে, এরা ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি। দরজা খোলা আছে এদিকে। একটি লম্ববৃত্তাকার ড্রামের ব্যাসার্ধ 8 সেমি। পরের কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার ড্রামের, একটি লম্ববৃত্তাকার ড্রামের কোথায় রে, হ্যাঁ ব্যাসার্ধ 8 সেমি, ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, লম্ববৃত্তাকার ড্রামের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার এবং উচ্চতা 8 সেমি, উচ্চতা 8 সেমি, উচ্চতা 8 সেমি। ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন, ড্রামের
অর্ধেক জলপূর্ণ থাকলে, ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন একটা ড্রাম আছে এরকম, এটা ড্রাম হলো একটা, এটা ড্রাম বলতে আপত্তি নেই তো? বল নেই? এর ব্যাসার্ধ কত আছে? 8 সেমি, ব্যাসার্ধ 8 সেমি। হ্যাঁ, এর উচ্চতাটা কত? 8 সেমি, উচ্চতা 8 সেমি। অর্ধেক জলপূর্ণ আছে, তাকা এদিকে, তাকা, অফার চলছে তাকানোর। এরকম অর্ধেক জলপূর্ণ আছে, এই জলের আয়তন কত হবে? জলের আয়তন তরল যে পাত্রে রাখা যায় সেই পাত্রের আকার ধারণ করে, এটা ফার্স্ট ক্লু দিলাম। তরল যে পাত্রে রাখা যায় সেই পাত্রের আকার ধারণ করে। বলো কি বললাম? তাহলে এই যে তরলটা রয়েছে এর আয়তন কত হবে? 2 পাই আর। তুই বল চোঙের আয়তন কি হবে? এই তরলটা কোন আকৃতিতে আছে? লম্ববৃত্তাকার চোঙ আকারে আছে। তরলটা কিভাবে আছে? চোঙের মধ্যে চোঙ আকার থাকবে, লম্ববৃত্তাকার চোঙের মধ্যে লম্ববৃত্তাকার চোঙ আকৃতিতে থাকবে। তাহলে এর আয়তনটা বল। মারা কথা, খাস কথা। পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এইচ মানে এখানে h/2, এখানে এইচটা তো গোটাটা তো এইচ, অর্ধেক জলপূর্ণ আছে তো, এই যে অর্ধেক জলপূর্ণ লেখা আছে না, হাফ ইন্টু পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি, এটা উত্তর হবে। বোঝা গেছে? যদি গোটাটা জলপূর্ণ থাকতো তাহলে পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি হতো। অর্ধেক থাকার জন্য, কারণ অর্ধেক মানে উচ্চতাটা হাফ হয়ে গেছে। যদি 1/3 অংশ জলপূর্ণ থাকতো তাহলে 1/3 হতো, তখন h/3 হতো এখানে উচ্চতাটা। ব্যাসার্ধ তো আর পাল্টাবে না। এরপর হচ্ছে বার্ষিক 5% সরল সুদে কত টাকার মাসিক সুদ? 1 টাকা। বার্ষিক 5% সরল সুদে, বার্ষিক 5% সরল সুদে কত টাকার মাসিক সুদ? 1 টাকা। বার্ষিক 5% সরল সুদে কত টাকার মাসিক সুদ? 1 টাকা। এখানে সময়টা কত? সময় টি বছর সমান কত? 1 মাস। 1 মাস মানে 1/12 বছর। সমর্থন দে। তাহলে কত টাকার বলেছে? তাহলে ধর পি টাকার, ধরি নির্ণয় আসল কত? ধরি নির্ণয় আসল পি টাকা। তাহলে কি হবে? সূত্র প্রয়োগ করে করলে PTR/100 সমান বড় হাতের আই। কি বললাম? বড় হাতের আই। তাহলে এখানে পি আমাকে বের করতে হবে। টি মানে কত? 1/12। পিটি আর মানে কত? 5/100। এটা সমান কত? 1। মাসিক সুদ 1 টাকা তো। তাহলে PTR/100 সমান বড় হাতের আই। এই 5-এর সঙ্গে 100 কাটতে পারি, 5 × 20 100। তাহলে P/12 ইন্টু 1/20 ইকুয়াল টু 1। তাহলে P সমান 240। তাহলে P টাকা সমান 240 টাকা। এই 20 নিচে তো কিছু না, মানে 1 আছে, উল্টে দিলাম। ঢুকেছে মাথায়? x² মাইনাস x ইকুয়াল টু 2k ইন্টু k ইন্টু 2x - 1 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি। 2x - 1 সমীকরণটির
সমীকরণটির বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান কত? হলে কে এর মান কত? এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি শূন্য। একটা সমীকরণে বীজদ্বয় পরস্পর মানের সমান চিহ্নে বিপরীত হলে কি হয়? দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় মানের সমান চিহ্নে বিপরীত হলে বি সমান শূন্য হয় না? একটি দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় মানের সমান চিহ্নে বিপরীত, তখন বি সমান শূন্য, তো মধ্যপদ থাকবে না। এবার বীজদ্বয় মানের সমান চিহ্নে বিপরীত যদি হয় তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত হবে? একটা বীজ 3 আর একটা -3, তাহলে সমষ্টি কত? একটা বীজ 5 আর একটা -5, তাহলে এই দুটো সমষ্টি কত? তাহলে এত দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি শূন্য বলেছে, কে এর মান কত? দেখ কী করে করছি। প্রদত্ত দ্বিঘাত সমীকরণ, প্রদত্ত দ্বিঘাত সমীকরণটি হলো x² - x = k × 2x - 1, x² - x 2kx - k, একদিকে নিয়ে আসো, x² - x -2kx প্লাস k সমান 0। এই দুটোর মধ্যে x কমন নেব, তাহলে x1 + 2k। কোনো সন্দেহ আছে? এই দুটো থেকে আমি এদিকে মাইনাস কমন নিলাম, ডান দিকে x কমন নিয়েছি। মাইনাস কমন নিলে চিহ্ন বদলে যাবে, আর ডান দিকে x কমন নিয়েছি। এর বীজদ্বয়ের সমষ্টি কি বলেছে? শূন্য। অতএব এই সমীকরণটা বীজদ্বয়ের সমষ্টি শূন্য বলেছে, অতএব কি হবে? -1 + 2k সমান 0। মানে এইটুকুনটা তো বি এর কাজ করবে, বি সমান 0 হবে। কি হবে? মাইনাস দিয়ে গুণ করে দেই, 1 + 2k সমান 0, 2k = -1, k = -1/2। এটাই অ্যান্সার হবে, কে এর মান -1/2। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। 11টা কোশ্চেন দেখো। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এবং ABCD হলো বৃত্তস্থ চতুর্ভুজ। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, ABCD হলো বৃত্তস্থ চতুর্ভুজ। কোণ ABC 65 ডিগ্রি, কোণ ABC 65 ডিগ্রি, কমা কোণ DAC 60 ডিগ্রি, DAC 60 ডিগ্রি। কোণ BCD হলে কোণ BCD কত? এদিকে তাকাও। ও কেন্দ্রীয় বৃত্ত, এটা বড় করে বৃত্ত বানালাম। এবি ব্যাস, এটা মনে করো ও কেন্দ্রীয় বৃত্ত, এবি এটা ব্যাস, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ ABC। এদিকে তাকা, ABC এরকম জায়গায় মনে করো D আছে, D যদি দেই কত আছে? DAC, DA এরকম জায়গায় হবে, এটা D। এদিকে তাকারে, এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। এবার কি বলেছে? কোণ ABC 65 ডিগ্রি, এই জায়গাটা কত বসাবো? 65। কোণ DAC 60 ডিগ্রি, DAC এই কোণটা কত বসাবো? 60 ডিগ্রি বসাবো। কোণ BCD কত? BC
সি ডি এই গোটা কোনটা? হ্যাঁ ডিএসসিটা দেওয়া আছে। ও কেন্দ্রীয় বৃত্তের এ ব্যাস এবি বৃত্ত চতুর্ভুজ বিসিডি ভাবতো এই কোণটা কত ডিগ্রি হবে দেখতো? এইটুকুনটা কত হবে? এইটুকুনটা কত? এই কোণটা কত? এইটুকুন কোণটা কত? এটা 90 ডিগ্রি বলো। অর্ধবৃত্তস্থ কোণ, এটা তো অর্ধবৃত্তস্থ কোণ, এটা 90 ডিগ্রি। এই কোণটা কত? আওয়াজ তোল আওয়াজ। এই কোণটা কত? 180 থেকে এই দুটো কোণ বিয়োগ করলেও হবে, বা 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি করলেও হবে, 25 ডিগ্রি হয়ে যাবে। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির সমষ্টি 90 ডিগ্রি হয়। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির সমষ্টি কি শুনলি? সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির সমষ্টি 90 ডিগ্রি। তাহলে এই কোণটা তো 90 ডিগ্রি আমরা পেয়ে গেছি, অর্ধবৃত্তস্থ কোণ। এই কোণটা 65 সূক্ষ্ম কোণ, এটাও তো সূক্ষ্ম কোণ। 90 থেকে 65 বিয়োগ করলে 25 ডিগ্রি। তাহলে এবারে গোটা কোণটা ডিএসসি কোণ কত হলো? কোণ ডিএসি তোল আওয়াজ। ডিএবি 60 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি সমান কত? 85 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি কি হয়? সম্পূরক। যেহেতু এ বি সি ডি হলো বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি হলো বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে কোণ ডি এ বি প্লাস কোণ ডি সি বি সমান 180 ডিগ্রি হবে কি না? ডি এ বি আর ডি সি বি যোগফল কত হবে? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি, তাহলে এই কোণটা কত ডিগ্রি? হ্যাঁ 85 ডিগ্রি। এটা কত? ডিসিবি সমান 180 ডিগ্রি। তাহলে ডিসিবি কত হবে? এটাই তো চেয়েছে, বিসিডি চেয়েছে, তাহলে এখানে বিসিডি করে দিই, ডিসিবি না বলে বিসিডি করি, একই কথা। কোশ্চেনে যেমন সেরকম। কোণ বিসিডি পঁচানব্বই ডিগ্রি। কোণ বিসিডি কত? 95 ডিগ্রি। বোঝা গেছে? আর এক বুঝাতে হবে, আরেকবার বুঝাবো, তাহলে তাড়াতাড়ি কর, বুঝাতে বলেছে। আচ্ছা, ও কেন্দ্রীয়, এটা এখানে দেওয়া আছে এ বি সি কেন্দ্র বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে আছে। তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে আছে। এরকম একটা বৃত্ত, তাকা, এরকম একটা বৃত্ত, এরকম একটা বৃত্ত, এই তিনটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে আছে। এই তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে আছে। ছবিগুলো আমার সঙ্গে সঙ্গে করো। এ বি সি, এটা হচ্ছে এ, এটা বি, এখানে সি। এ বি সি কেন্দ্র বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে আছে। পি কিউ আর স্পর্শবিন্দু, এটা হচ্ছে পি, এটা কিউ, এটা আর, ওই বৃত্তগুলোর স্পর্শবিন্দু। এখানে কি জানতে চাইছে?
এ বি যদি 5 সেমি, এ বি সমান 5 সেন্টিমিটার, কমা বিসি সমান 7 সেমি, বিসি সমান 7 সেমি, কমা সিএ সমান 6 সেমি, সিএ সমান 6 সেমি, সিএ সমান 6 সেমি, এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি ব্যাসার্ধ কত? এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত? এটা কোশ্চেন, এটা মনে কর 6 নম্বর দিলাম। এ বি সি কেন্দ্র বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে আছে। আর কি বলেছে? এ বি বাহুর মাপ দেওয়া আছে, বিসি বাহুর মাপ দেওয়া আছে, এসি বাহুর মাপ দেওয়া আছে। কেন্দ্র 3, এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত? কি করে করছি লক্ষ্য রাখো। ধরি এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ R1 সেন্টিমিটার, বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ R2 সেন্টিমিটার, সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ R3 সেন্টিমিটার। সমর্থন পাবো? হ্যাঁ। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি সমান কি হয়? দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি সমান কেন্দ্রদ্বয়ের দূরত্ব। চলো মুখস্থ করি। আমরা জানি দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে, আমরা জানি দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি সমান কেন্দ্রদ্বয়ের দূরত্ব। কেন্দ্রদ্বয়ের দূরত্ব। সমর্থন পাবো? দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে ব্যাসার্ধ, বুঝতে পারছিস না রে ভাই? এইটা একটা বৃত্ত আছে, এই একটা বৃত্ত আছে, পরস্পরকে বহিঃস্পর্শ করে আছে। তাহলে বৃত্তদ্বয়ের কেন্দ্র আর স্পর্শবিন্দু সমরেখা হয় তো? বৃত্তদ্বয়ের কেন্দ্র, এটা একটা কেন্দ্র, এটা একটা কেন্দ্র, আর এটা স্পর্শবিন্দু এক লাইনে আছে। এই ব্যাসার্ধ যদি মনে কর বড় হাতের আর হয়, এটা যদি ছোট হাতের আর হয়, আর কিউ যদি কেন্দ্র হয়, তাহলে পি কিউ সমান কত? বড় হাতের আর প্লাস ছোট হাতের আর হয়। কেন্দ্রদ্বয়ের সমষ্টি, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব সমান ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি। চালাও মুখস্থ। কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান, তাহলে এখানে কি লিখেছি? আমরা জানি দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি সমান কেন্দ্রদ্বয়ের দূরত্ব। অতএব দেখতে এটা লেখা যাবে কি না? এখানে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ R1 সেমি ধরেছি, বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ R2 সেমি ধরেছি, আর সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ R3 সেমি ধরেছি, তাই তো? এ কিউটা কত হবে রাহুল ভাই? এ থেকে কিউ কত হবে? এ কিউ, এই দৈর্ঘ্যটা কত হবে? কত হবে? কত হবে? R1 সেমি হবে, কারণ একটা বৃত্তে যতগুলো ব্যাসার্ধ হবে সবই পরস্পর। এটা কত হবে? বি আরটা কত? বি আর শুভম R2 সেন্টিমিটার, এটা হচ্ছে R3। তাহলে আমি এই যে জ্ঞানটা এখানে নিলাম, এই জ্ঞানটা কাজে লাগিয়ে লিখতে পারি না R1 + R2 সমান কত? R1 + R2 সমান এই যেখানে দেওয়া আছে এবি বাহুর মাপ কত? 5। এককটা বাদিকে লিখিনি, ডান দিকে লিখলাম না? এবি সমান 5। আবার R1 এর সঙ্গে R3 যোগ করলে কত হবে? R1 + R3 কত হবে? এখানে এসি কোথায় আছে? এই যে সিএ 6, আর R2 + R3 কত হবে? 7। এই যে বিসি বাহুর দৈর্ঘ্য 7 সেমি আছে। বাঁদিকে একক লিখিনি, ডান দিকে একক লিখিনি, বলে এটা বুঝতে পারলাম না। ও তো বোঝেনি, অল্প পেরেছিস। চোখ বন্ধ করে বল, কোন ক্ষমতা দিয়ে বুঝেছিস? হ্যাঁ, এটা উত্তর। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি সমান কেন্দ্রদ্বয়ের দূরত্ব।
এখানে এদের যোগ করব, বাদিক বাদিক। R1 কবার আছে, R1 কবার আছে, দুবার আছে। R2 দেখ কবার আছে, এখানে একবার এখানে একবার, 2R2। R3 কবার আছে, 2R3। ডান দিকে যোগ করলে কত হবে, 7 আর 6 13, 13 5 18। প্রত্যেককে 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে R1 প্লাস R2 প্লাস R3 সমান কত, 9 বল, 9। একটা কাজ করো এবার, এটাকে 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও, এটাকে 3 নম্বর দাও। তোমার এখানে কি বলছে, এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত, তার মানে R1 এর মান বার করতে হবে। এবার এটাকে নাম্বারিং করছি 4, 4 মাইনাস 3 করে পাই। দেখ তো কী পাবো, 4 নম্বর থেকে 3 নম্বর বিয়োগ করব। 4-এর বাদিকে কী আছে, R1 প্লাস R2 প্লাস R3। আর 3-এর বাদিকে কী আছে, R2 প্লাস R3। তাহলে এই বাদিক থেকে বাদিক বিয়োগ করলে কী হবে, R2 R3, R1 প্লাস R2 প্লাস R3। এখান থেকে যদি R2 R3 বিয়োগ করি কি পাবো, R1 সমান, এদিকে 9 থেকে 7 বিয়োগ করলে 2 হবে না। R1 প্লাস R2 প্লাস R3 থেকে R2 প্লাস R3 বিয়োগ করলাম, রাহুল বুঝতে পারেনি, তার জন্য অফার দেবো কি এরকম, R1 প্লাস R2 প্লাস R3। এখান থেকে এই 3 নম্বর বাদিক বিয়োগ করব, R2 মাইনাস R3 বিয়োগ করলাম, 9 মাইনাস 7। বলে তো বুঝতে পারলাম না, অল্প পেরেছি বল, হ্যাঁ। তাহলে R1 সেমি সমান কত, 2 সেমি। R1 মানে কি, এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। R1 মানে কি, এটা সমান এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। একটি নিরেট অর্ধগোলকের আয়তন সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান অর্ধগোলকের ব্যাসার্ধ কত। এদিকে তাকা, এবার একটা কোশ্চেন বলছি এরকম, একটা নিরেট অর্ধগোলক, এটা যে নিরেট অর্ধগোলক, নিরেট মুখটা বন্ধ হলো, এটা কি জিনিস, নিরেট অর্ধগোলক। একটি নিরেট অর্ধগোলকের আয়তন তার ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। নিরেট অর্ধগোলকের আয়তন ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, ব্যাসার্ধ কত। ধরি কি করে করছি দেখো, ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ R একক, ব্যাসার্ধ কত, R একক। অতএব আয়তন কত লিখব, অর্ধগোলকের আয়তন কত বলো, 2/3 পাই R³ ঘন একক। এখানে একক লিখেছি বলে এখানে একক লিখতে হলো। আয়তনের সাংখ্যমান, আয়তনের সাংখ্যমান, সাংখ্যমান মানে একক ছাড়া মান, 2/3 পাই R³। এটা হচ্ছে কি একক ছাড়া মান হলো সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। তোল আওয়াজ, নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত, 3 পাই R², 3 পাই R²। তাই হবে কি না। অতএব সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান, সাংখ্যমান মানে বলো একক ছাড়া মান, সাংখ্যমান মানে একক ছাড়া মান, এটা হচ্ছে সাংখ্যমান। মনে করো একটা নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল বেরোলো 50 বর্গ সেমি, 50 ঘন সেমি। আয়তনটা হচ্ছে 50 ঘন সেমি, আর বক্রতলের ক্ষেত্রফল কত, 50 বর্গ সেমি। তাহলে 50টা কি সাংখ্যমান। একটা নিরেট অর্ধগোলকের আয়তন 50 ঘন সেমি, আর বক্রতলের ক্ষেত্রফল কত, না বক্রতল সমগ্র তলের ক্ষেত্রফল কত, সমগ্র তলের ক্ষেত্রফল 50 বর্গ সেমি। তাহলে আয়তন হচ্ছে 50 ঘন সেমি, তাহলে আয়তনের সাংখ্যমান কত, 50 বল, শুধু 50, একক ছাড়া মান হলো সাংখ্যমান। 5 বার বল মনে মনে। দেখো সেই গানটা এখানে দিয়েছি। প্রশ্নানুসারে কি বলেছে, প্রশ্নানুসারে কোশ্চেনটা এরকম ছিল। কোশ্চেন কি,
একটি নিরেট অর্ধগোলকের নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে ব্যাসার্ধ কত? তাহলে প্রশ্নানুসারে আমি কি লিখব বল? প্রশ্নানুসারে কি লিখব? 2/3 পাই আর কিউব, এটা হচ্ছে আয়তনের সাংখ্যমান, আর 3 পাই আর স্কোয়ার মানে সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান, একক ছাড়া মান। এখান থেকে দেখো ব্যাসার্ধ বেরোবে, নজরদারি রাখো, বোর্ডের দিকে নজর রাখো। পাই পাই কেটে দিলাম, আর কিউবটাকে আর স্কোয়ার ইন্টু আর লেখা যাবে কি না? এই আর কিউবটাকে আর স্কোয়ার ইন্টু আর লেখা যাবে কি না? আর স্কোয়ার ইন্টু আর গুণ করলে তো আর কিউব হবে। কেন করলাম? এই আর স্কোয়ারের সঙ্গে এই আর স্কোয়ার কেটে দেবো। তাহলে 2r সমান কত? 9। আর সমান কত? 9/2। আর একক সমান কত? 9/2 একক, মানে 4.5 একক। 4.5 একক আছে। ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 4.5 একক। এটাই ব্যাসার্ধ। অর্ধগোলকের আয়তন বের করার সূত্র কি? আচ্ছা, একটা কাজ করি, এরকম নিরেট অর্ধগোলকের কাজ শুরু করে দাও। নিরেট অর্ধগোলকের আর ব্যাসার্ধযুক্ত নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 2 পাই আর স্কোয়ার। এদিকে লক্ষ্য রাখ, আর ব্যাসার্ধযুক্ত নিরেট অর্ধগোলকের বক্রতল ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার। আর সমগ্রতল হলে তখন কি হবে? সমগ্রতলের ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার। কেন হয়? কারণ এই 2 পাই আর স্কোয়ার বক্রতলের ক্ষেত্রফল, আর উপরে সমতলটা হচ্ছে পাই আর স্কোয়ার। এই দুটো যোগ করলে 3 পাই আর স্কোয়ার হয়। কি